ওয়েলকাম সবাইকে ব্যাংকিং গাইডেন্সে। আজকে আমরা পড়তে চলেছি ক্যাপিটাল মার্কেট নিয়ে। আগে আমাদের ৩-৪টে ক্লাস হয়েছে। তো আজকে ক্যাপিটাল মার্কেট নিয়ে আমরা ডিসকাস করব। সো ক্যাপিটাল মার্কেট নিয়ে ডিসকাস করার আগে আমাদের জেনে নেওয়া দরকার যে আমাদের মার্কেট কত ধরনের আছে। ঠিক আছে? মার্কেট ২ ধরনের হয়। একটা ক্যাপিটাল মার্কেট আর একটা হচ্ছে মানি মার্কেট। ওকে। সো ক্যাপিটাল মার্কেট আর মানি মার্কেট এই ক্লাসিফিকেশনটা এসছে কি করে? না, টাইম জোন যেটা টাইম ফ্রেম যেটা থাকে তার রেসপেক্টে আমরা ডিসাইড করি যে কোনো মার্কেট ক্যাপিটাল মার্কেট না মানি মার্কেট। তো মানি মার্কেট হচ্ছে যে লেস দেন 1 ইয়ার ইনভেস্টমেন্ট। ওকে। অ্যান্ড ক্যাপিটাল মার্কেট হচ্ছে যে গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 ইয়ার অফ ইনভেস্টমেন্ট। মানি মার্কেটের রেগুলেটর হচ্ছে solely আরবিআই। আর ক্যাপিটাল মার্কেটে আরবিআইও করে, মানে আরবিআইয়েরও স্কিম আছে প্লাস সেবিরও স্কিম আছে। মেনলি সেবি, স্টক এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ক্যাপিটাল মার্কেটকে রেগুলেট করে। তো আজকে আমাদের এটাই টপিক, ক্যাপিটাল মার্কেট নিয়ে আমরা জানব। সো ক্যাপিটাল মার্কেট কি? যেরকম আমি বললাম, ক্যাপিটাল মার্কেট ইজ এ প্ল্যাটফর্ম ওয়ার বরোয়িং অ্যান্ড লেন্ডিং অফ ফান্ডস টেক প্লেস ফর আ লঙ্গার টাইম। লঙ্গার টাইম মানে 1 বছর বা তার বেশি। ঠিক আছে? আন্ডার দ্য রেগুলেটরি সুপারভিশন অফ সেবি। সেবি মানে স্টক এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। Okay. Stock Exchange Board of India. It serves as a crucial mechanism for companies to raise capital and for the investor to participate in corporate growth. মানে কোনো একটা কোম্পানি আছে, সাপোজ এবিসি একটা কোম্পানি, এবিসি কোম্পানিতে আমরা ইনভেস্ট করছি। তো এই কোম্পানির যত গ্রোথ হবে সেই প্রফিট পার্সেন্টেজ অনুযায়ী আমরা যারা ইনভেস্টার থাকি সেই ইনভেস্টাররাও কী করে, এর গ্রোথের সাথে প্রপোর্শনেটলি আমাদেরও গ্রোথ হয়। ঠিক আছে? আমরা 1,000 টাকা ইনভেস্ট করলে হয়তো 5 বছর বাদে সেই টাকাটা হয়তো 2,000 টাকায় ট্রান্সফার হয়ে যায়। তাহলে কেন হচ্ছে এই 100% রিটার্নটা কেন পাচ্ছি? কারণ 5 ইয়ার্সে এই কোম্পানির গ্রোথটাও 100%ই হয়েছে। তার জন্যই সিমিলার ওয়েতে আমরাও বেনিফিটেড হই। ঠিক আছে? দ্য ক্যাপিটাল মার্কেট ইন ইন্ডিয়া ডিভাইডেড ইন্টু 2 মেন সেগমেন্ট। যেমন বললাম যে আরবিআই আর সেবি দুজন মিলে কি করে, আরবিআই অ্যান্ড সেবি দুজন মিলেই আমাদের ক্যাপিটাল মার্কেটটাকে রেগুলেট করে। সো দ্য গিল্ট এজ মার্কেট রেগুলেটেড বাই আরবিআই। গিল্ট এজ মার্কেট নিয়ে আমরা পরের ক্লাসে ডিসকাস করব, কারণ এটা একটা ইটসেলফ একটা বড় টপিক। সো নেক্সট হচ্ছে দ্য কর্পোরেট সিকিউরিটিজ মার্কেট। কর্পোরেট সিকিউরিটি মার্কেট যেমন কি বললাম সেবি, স্টক এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। So the corporate securities market is further divided into primary market and secondary market, each serving distinct function in the capital raising process. So প্রাইমারি মার্কেট আর সেকেন্ডারি মার্কেট। ওকে, প্রাইমারি মার্কেট হচ্ছে যেখানে ধরো এই এবিসি একটা কোম্পানি আছে। ঠিক আছে? এই কোম্পানিটাকে ডাইরেক্ট কোনো একটা অর্গানাইজেশন XYZ ধরো অ্যাকোয়ার করতে চাইছে। ওকে, ধরো আমরা যেরকম শুনি যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড হয়তো আইওসিএল কোম্পানির 2.1% অ্যাকোয়ার করছে ইন লিউ অফ 1,600 কোটি টাকা। তাহলে এটা হচ্ছে প্রাইমারি মার্কেট। ওকে, যেখানে ডাইরেক্টলি কোনো কোম্পানির যে শেয়ারটা সেটাকে তুলে নিচ্ছে, সেটাকে আমরা বলছি প্রাইমারি মার্কেট। অ্যান্ড সেকেন্ডারি মার্কেট কি? যেমন হচ্ছে যে এবিসি কোনো একটা ধরো কোম্পানি, এই কোম্পানিতে তুমি হচ্ছে একজন স্টক হোল্ডার। ওকে, তার মানে কি করছে, স্টকটা নিতে গেলে তোমাকে সেই কোম্পানি, সেই যে এবিসি কোম্পানি আছে তার পোর্টালে যেতে হবে, বা সেবি রেজিস্টার্ড যে কোনো এনএসি বা বিএসি। ওকে, কোনো একটা সিকিউরিটি এক্সচেঞ্জে তোমাকে যেতে হবে, অ্যান্ড দেন সেই কোম্পানির যে শেয়ার আছে সেই শেয়ারটা তোমাকে পারচেস করতে হবে। তার মানে এখানে শেয়ার পারচেসটা ডাইরেক্ট নয়। ওকে, থ্রু সাম সিকিউরিটি এক্সচেঞ্জ অ্যান্ড থ্রু সাম লাইক ডিপোজিটারিজ। ওকে, এখানে অনেক ডিপোজিটারি থাকে, এনএসডিএল, ওকে, সিডিএসএল। তো ডিফারেন্ট টাইপসের ডিপোজিটারি থাকে। তো সেরকম মার্কেটের থ্রু এখানে ডাইরেক্ট প্রসেস হচ্ছে না যখন আমরা কিনতে যাচ্ছি, অর্থাৎ ইনভেস্টররা কিনতে যাচ্ছে। তো সেটা হচ্ছে প্রাইমারি মার্কেট অ্যান্ড সেকেন্ডারি মার্কেট, ইচ সার্ভিং আ ডিস্টিংক্ট ফাংশন অফ দ্য ক্যাপিটাল রেজিং প্রসেস। ওকে, নেক্সট এবার সেবি নিয়ে বললাম। সেবির
যেটা ফুল ফর্ম সেটা তো বললাম, স্টক এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। কত সালে এস্টাবলিশ হয়েছিল? 1988। সো 1988-এ এস্টাবলিশড হয়, অ্যান্ড দেন 1992-তে আন্ডার অ্যাক্ট, সেবি অ্যাক্ট, ওকে, সেবি অ্যাক্ট 1992, এটা কি হয়, রেজিস্টার হয় সেবি, ওকে, স্টক এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। আচ্ছা, রিসেন্টলি এর যে হেডকোয়ার্টারটা হচ্ছে মুম্বাই, ওকে, মুম্বাই মহারাষ্ট্রতে। অ্যান্ড লিডারশিপ মাধবী বুচ কারেন্টলি নয়, okay, মাধবী বুচ কারেন্টলি নয়, কারেন্টলি হচ্ছে তুহিন কান্ত পান্ডা, ওকে। সো টিকে পান্ডা, ওকে, বা তুহিন কান্ত পান্ডা, এ এখন লিডারশিপ অফ সেবি, স্টক এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। অ্যান্ড তুহিন কান্ত পান্ডা আগে কি ছিল? আগে ছিল রেভিনিউ সেক্রেটারি, ঠিক আছে। এগুলো ছোট ছোট পয়েন্ট যেগুলো আমাদের মনে রাখা দরকার। তো কারেন্টলি এখন তাহলে রেভিনিউ সেক্রেটারি যদি তুহিনকান্ত পান্ডা হয়ে গেছে, মানে আগে তুহিনকান্ত পান্ডা রেভিনিউ সেক্রেটারি ছিল, এখন স্টক এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হয়ে গেছে, তাহলে এই পদটা তো খালি হয়ে গেছে, রেভিনিউ সেক্রেটারি। তাহলে আমাদের রেভিনিউ সেক্রেটারিকে, আমাদের যিনি রেভিনিউ সেক্রেটারি, তার নাম হচ্ছে অজয় শেঠ, ওকে। সো এগুলো ছোটোখাটো কোশ্চেন্স, ওকে, যেগুলো আসতে পারে, ঠিক আছে। Then primary role act as the regulator of the security market in India, okay, ensuring fair and transparent trading practices. Now, এবার ডিফারেন্ট টাইপসের ক্যাপিটাল, ওকে, ডিফারেন্ট টাইপসের ক্যাপিটাল হয়। কী কী ক্যাপিটাল হয়? ক্যাপিটাল মানে কি? ক্যাপিটাল মানে হচ্ছে যে কোনো একটা কোম্পানি, ধরো আবার সেই সিমিলারলি এবিসি একটা কোম্পানি, এই এবিসি কোম্পানিটাকে এস্টাবলিশ থেকে শুরু করে তার যে ডিফারেন্ট যে প্রসেস আছে সেগুলোকে চালানোর জন্য যে ক্যাপিটালটা, যে মূলধনটা প্রয়োজন, ঠিক আছে, অ্যাকচুয়ালি বাংলায় বলে যে যে মূলধনটার প্রয়োজন হয় তাকে আমরা বলছি ক্যাপিটাল, ওকে। ক্যাপিটাল ডিফারেন্ট টাইপসের হতে পারে, ওকে। তো এখান থেকে কীরকম হয় না, ওপর থেকে নিচের দিকে আমাদেরকে দেখতে হবে, ওকে, ওপর থেকে নিচের দিকে ফ্লোটা। কারণ অথরাইজড ক্যাপিটাল সব থেকে বড় অ্যান্ড পেড আপ ক্যাপিটাল সব থেকে ছোট, ঠিক আছে। অথরাইজড ক্যাপিটাল মানে কি? ধরো এই এবিসি একটা কোম্পানি, এই কোম্পানিটাকে আগে যেতে হয় গভর্নমেন্টের কাছে, ওকে, কিসের জন্য? অ্যাপ্রুভালের জন্য, ফর দ্য অ্যাপ্রুভাল। আমরা এরকম একটা এবিসি কোম্পানি খুলতে চাই, তো আমাদের অ্যাপ্রুভাল দরকার, তো আমাদের মানে অ্যাপ্রুভাল করে দিন। তো গভর্নমেন্টের কাছ থেকে অ্যাপ্রুভ হয়, দেন অ্যাপ্রুভ হওয়ার পর গভর্নমেন্ট ঠিক করে একটা, মানে সেই কোম্পানিটার ভ্যালুয়েশন ওয়াইজ ঠিক করে, বা কোম্পানিটার যে ফিউচার গ্রোথ কতটা হতে পারে, এইসব বিভিন্ন প্যারামিটারগুলো জাজ করার পর কোম্পানিটা এগেনস্টে কিছু ক্যাপিটাল অথরাইজ করে দেয়, ওকে। ফার্স্ট আসছে অথরাইজ ক্যাপিটাল। তো অথরাইজড ক্যাপিটাল মানে কি অ্যাকচুয়ালি? অথরাইজড ক্যাপিটাল হচ্ছে যে একটা কোম্পানি নিজের লাইফ টাইমে ম্যাক্সিমাম যত ক্যাপিটাল ইনফিউজ করতে পারে, লাগাতে পারে, সেটাকে আমরা বলি অথরাইজড ক্যাপিটাল। মানে ধরো গভর্নমেন্ট থেকে বলে দিল এবিসি কোম্পানিটার জন্য অথরাইজড ক্যাপিটাল হচ্ছে 10,000 কোটি টাকা, তার মানে গোটা লাইফ টাইমে, মানে কোম্পানিটা যতদিন থাকবে সেই কোম্পানিটা নিজের লাইফ টাইমে 10,000 কোটি টাকার বেশি ক্যাপিটাল ইনফিউজ করতে পারবে না, ঠিক আছে। তো দিস ইজ কল্ড অথরাইজ ক্যাপিটাল। দেন হচ্ছে ইস্যুড ক্যাপিটাল। ইস্যুড ক্যাপিটাল মানে কি হচ্ছে না, 10,000 কোটি টাকায় যদি আমার লাইফ টাইমে ম্যাক্সিমাম শেয়ার থাকে, তাহলে 10,000 কোটি টাকায় তো আমি প্রিলিমিনারি ইস্যু করে দেবো না, আমি হয়তো তার থেকে হয়তো 10,000 ক্রোর থেকে হয়তো 2,000 ক্রোর, ওকে, আমি করলাম, ইস্যু করলাম, ওকে। ইস্যু মানে কোম্পানির যতটা ইস্যু করে প্রিলিমিনারি, ঠিক আছে, কোম্পানি এবার ডিসাইড করে, এটা কোম্পানির হাতে ছেড়ে দেয় যে তুমি ঠিক করো যে কতটা তুমি ইস্যু করবে ফার্স্টে, ঠিক আছে। দেন হচ্ছে সাবস্ক্রাইবড ক্যাপিটাল। সাবস্ক্রাইবড ক্যাপিটাল মানে কি না, একটা কোম্পানিতে, এবিসি কোম্পানিতে ধরো 5 জন বোর্ড মেম্বার রয়েছে, মানে 5 জন হচ্ছে প্রাইমারি বোর্ড মেম্বার, ওকে। তাহলে 5 জন বোর্ড মেম্বারের যে পার্ট, এক একজনের যে পার্ট, ঠিক আছে, সেই পার্টটাকে আমরা বলি সাবস্ক্রাইবড ক্যাপিটাল, ওকে। তার মানে পার্ট অফ দ্য ইস্যুড ক্যাপিটাল সাবস্ক্রাইব বাই দ্য মেম্বার্স, ওকে। তার মানে ধরো ইস্যুড ক্যাপিটাল হচ্ছে 2,000 টাকা, 2,000 কোটি টাকা, এর মধ্যে ধরো 1,000 কোটি টাকা হচ্ছে আমাদের সাবস্ক্রাইব ক্যাপিটাল, তার মানে 1,000 কোটি টাকা এর যে বোর্ড মেম্বাররা আছে তারা ইনফিউজ করেছে কোম্পানিটাকে চালু করার জন্য। তার মানে অথরাইজ ক্যাপিটাল কত? 10,000 কোটি টাকা। ইস্যুড ক্যাপিটাল কত? 2,000 কোটি টাকা। অ্যান্ড 1,000 কোটি টাকা হচ্ছে সাবস্ক্রাইব ক্যাপিটাল, যেটা মেম্বাররা দিয়েছে। তার মানে বাকি যে 1,000 টাকা আছে সেটা কি? সেটা হচ্ছে কল্ড আপ ক্যাপিটাল। কল্ড আপ ক্যাপিটাল মানে কি? পার্ট অফ দ্য সাবস্ক্রাইবড ক্যাপিটাল
কল্ড বাই দ্য কোম্পানি। তার মানে হচ্ছে যে এই যে 10,000 কোটি টাকা আছে যেটা কোম্পানি দিয়ে কল করেছিল, তার মধ্যে আবার 500 crore লাগিয়ে ওরা প্রিলিমিনারি বিজনেসটা চালু করবে। তার মানে মেম্বারের থেকেও আবার কিছু পরিমাণ টাকা কি হয় ওরা সাইডে সরিয়ে রাখে ফর দ্য ফিউচার রেফারেন্স, অ্যান্ড কিছু টাকা ওরা কি করে ইনভেস্ট করে দেয় কোম্পানিতে। ওকে, তাহলে যে পরিমাণ ইনভেস্ট করছে সেটাকে আমরা বলছি কল্ড আপ ক্যাপিটাল। অ্যান্ড দেন আসে নেক্সট হচ্ছে পেড আপ ক্যাপিটাল। পেড আপ ক্যাপিটাল মানে কি, দ্য পোর্শন অফ দ্য কল্ড আপ ক্যাপিটাল পেড বাই দ্য মেম্বার। ধরো এইবার হচ্ছে যে এটা তো সাবস্ক্রাইব ছিল, যে এটা ইস্যু মানে টোটাল 10,000 এই 1,000 কোটি টাকা ওদের মেম্বার টোটাল দিতে পারে, তার মধ্যে হয়তো মেম্বাররা টোটাল দিয়েছে হয়তো 250 crore রুপিস। ওকে, 250 crore রুপিস হয়তো মেম্বাররা প্রিলিমিনারি পে করেছে কোম্পানিটাকে রান করার জন্য। তার মানে এইটা হচ্ছে আমাদের গোটা প্রসেসটা। তাহলে একটা কোম্পানি যখন খুললো তার অথরাইজ ক্যাপিটাল হলো 10,000 কোটি টাকা, কিন্তু পেড আপ ক্যাপিটাল কত দাঁড়ালো 250 crore। ওকে, তাহলে এই যে ডিফারেন্ট যে প্রসেসটা, এই প্রসেসটাতে কি হয়, একটা কোম্পানির ক্যাপিটালটা ডিপেন্ড করছে। ওকে, অথরাইজড ক্যাপিটাল, দেন ইস্যুড ক্যাপিটাল, দেন সাবস্ক্রাইব ক্যাপিটাল, দেন কল্ড আপ ক্যাপিটাল, অ্যান্ড দেন পেড আপ ক্যাপিটাল। পেড আপ ক্যাপিটালই হচ্ছে অ্যাকচুয়ালি ইনিশিয়াল যে মেম্বাররা থাকে তারা যতটা পোর্শন দিয়ে শুরু করছে আমাদের বিজনেসটা। তো এইবার কি হয়, এইবার একটা কোম্পানি রান করতে গেলে, ঠিক আছে, কয়েকটা কোম্পানি রান করতে গেলে খালি এই মেম্বাররা টাকা দিলেই তো আর আমার কোম্পানিটা চলবে না। আমার কোম্পানিতে কি দরকার, আমার কোম্পানিতে কিছু গ্রান্টের দরকার, আমার কোম্পানিতে কিছু মেম্বারদের আরও মানে ইনভেস্টার দরকার, ঠিক আছে, যাতে বাইরের মানে কোম্পানিরা এসে আরও বেশি অ্যাট্রাক্ট হয়। ওকে, অ্যান্ড ইনভেস্টার এজন্য দরকার কারণ ইনভেস্টাররাও আরও প্রচুর ক্যাপিটাল কি করতে পারে, ইনফিউজ করতে পারে, কারণ গোটা টাকাটা তো আর যারা মেম্বার থেকে তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। তার জন্য কি হয় না, কোম্পানি এবার প্রাইমারি মার্কেটে নিজেদেরকে লঞ্চ করে। ওকে, তার মানে একটা কোম্পানি যখন চলছে চলছে তাদের একটা সার্টেন পয়েন্টে গ্রোথ এলো, দেন কোম্পানি কি করলো, প্রাইমারি মার্কেটে নিজেদেরকে এস্টাবলিশ করলো। ওকে, যেমন আমরা দেখি যে যারা যারা আর কি স্টক মার্কেটে যারা ইনভেস্ট করে তারা জানে যে প্রত্যেকটা কোম্পানি কিছু বছর চলার পরে একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্রফিট আনার পরে কি হয়, তারা নিজেদেরকে সেবি রেজিস্টার করে। ওকে, সেবি দিয়ে রেজিস্টার করায় অ্যান্ড তাদের স্টক লিস্টিং হয়। ওকে, স্টক লিস্টিং হয়। তো স্টক লিস্টিং হওয়ার আগে কি হয় না, একটা কোম্পানি আছে, সে কোম্পানির আগে ভ্যালুয়েশন প্রেডিক্ট করা হয় যে ওকে, যে এই কোম্পানির ভ্যালুয়েশন কত হবে। তাহলে সেই ভ্যালুয়েশন ওয়াইজ গভর্নমেন্টের মানে ইনস্ট্রাকশন থাকে যে হয়তো 10% কি 20% ও হয়তো পাবলিকের কাছ থেকে হয়তো টাকা উঠাতে পারে। তো এই যে টাকা ওঠানোর যে প্রসেসটা সেটা ডিপেন্ড করছে কোম্পানিটার ভ্যালুয়েশনের উপর। এইবার কি হলো না, কোম্পানিটা গিয়ে কি করলো, এনএসসি বিএসসিতে, এনএসসি বিএসসি এখন বলছি, এনএসসি বিএসসি বাদে বলছি এগুলো কি, এনএসসি বিএসসিতে গিয়ে হয়তো নিজেকে রেজিস্টার করলো। রেজিস্টার করলো, এরপর কি হচ্ছে না, এনএসসি বিএসসিতে রেজিস্টার করালে হবে না, ঠিক আছে। কোম্পানিকে যখন আমি পাবলিকের হাত থেকে যখন আমি টাকা নিচ্ছি, তার মানে আমাকে কোম্পানিটাকে কি করতে হবে, এনএসডিএল অ্যান্ড সিডিএসএল এর কাছে রেজিস্টার করাতে হবে। এগুলো কি, এগুলো হচ্ছে একটা ডিপোজিটারি, যেখানে আমাদের কোম্পানি বা আমাদের যারা পাবলিক আছে তাদের সমস্ত ডেটাগুলো ডিপোজিটারিতে স্টোর করা থাকে। ওকে, দেন কি হয় না, এই কোম্পানিটা যখন রেজিস্টার হয়ে গেল, দেন পাবলিক আসে, দেন পাবলিকের কাছ থেকে এবার টাকা চাওয়া হয়। ওকে, তো পাবলিকের কাছ থেকে টাকা চাওয়া হয়, তার জন্য কি হয় না, কিছুদিন কিছুটা টাইম ফ্রেম থাকে। ওকে, এই মানে কোম্পানিটাকে কিছু টাইম দেওয়া হয়, হয়তো কোম্পানি দিল যে 10th অক্টোবর থেকে আমরা 20th অক্টোবর পর্যন্ত আমরা টাকাটাকে কালেক্ট করব। ওকে, সমস্ত মানে যারা যারা ইনভেস্ট করতে চায়, পাবলিক যারা ইনভেস্ট করতে চায়, তো এই টাইম ফ্রেমটা বেঁধে দেওয়া হলো। এবার সবাই টাকা লাগালো, ঠিক আছে, যারা ইনভেস্টার আছে সবাই টাকা লাগালো, বা ইনভেস্টার বলো বা পাবলিক বলো, ঠিক আছে, পাবলিক যারা যারা আছে তারা সবাই মিলে এখানে টাকা লাগালো। অ্যান্ড দেন আফটার 20th অক্টোবর কি হয় না, এই পাবলিকদের কাছ থেকে কিছু পরিমাণ এরকম পাবলিক থাকে যাদের টাকাটাকে ব্লক করে দেওয়া হয়। ওকে, যাদের টাকাটাকে ব্লক করে দেওয়া হয় অ্যাকাউন্ট থেকে, অ্যান্ড দিস ফেসিলিটি ইজ কল্ড এএসবিএ। আসছি, এএসবিএতেও আসছি, ঠিক আছে। কি হয়, এদের টাকাটা ব্যাংকে থেকে তুলে নেওয়া হয়।
কেন তুলে নেওয়া হয়? কারণ সেই পাবলিকটার এগেইনস্টে ওই কোম্পানির শেয়ার লিস্ট হয়ে গেছে। ওকে? কোম্পানি অর্থাৎ সোজা কথায় বলতে গেলে ওই পাবলিক কোম্পানিটার শেয়ার কিনে নিয়েছে। ওকে? তো এটা একটা র‍্যান্ডম প্রসেস হয়। কার ভাগ্যে কি পড়বে কেউ জানে না। ওকে? সো দেন কোম্পানি ইনিশিয়ালি, এটা কোম্পানি যখন রেজিস্টার হচ্ছে তখন ইনিশিয়ালি কি হয়? কোম্পানি এভাবে টাকা তোলে। মানে মার্কেটে পাবলিকের কাছে। ওকে? তো এইটাকে আমরা কি বলি? আইপিও। ইনিশিয়াল পাবলিক অফারিং। কথাটার মধ্যেই আমরা বুঝতে পারছি কি জিনিস? ইনিশিয়াল পাবলিক অফারিং। ইনিশিয়ালি, প্রাইমারিলি আমরা পাবলিকের কাছ থেকে যে অফারিংটা নিচ্ছি সেটাকে আমরা বলছি আইপিও। ওকে? আচ্ছা, এরপর ফার্দার আবার কি আছে? এফপিও। এফপিও মানে কি? একটা সার্টেন টাইম হয়তো ২ বছর, ৩ বছর, ৪ বছর, ৫ বছর চলার পর কোম্পানিকে মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আরবিআই, সেবি সবার কাছ থেকে এটা একটা মানে ইনস্ট্রাকশন আসে যে না তোমার কোম্পানিটার মধ্যে হয়তো 80% হয়তো এখনো আ মানে মালিকানা হয়তো মানে মানে কোম্পানির কাছেই আছে, ডাইরেক্টরের হাতেই আছে। তো এটাকে ডাইভার্স করতে হবে। পোর্টফোলিওটাকে ডাইভার্স করতে হবে। তো কোম্পানিকে আরো ছাড়তে হবে। কোম্পানি ডাইরেক্টরের হাতে 60% থাকবে, পাবলিকের হাতে সেটা যেন 40% মতো চলে যায়। তাহলে পাবলিককে আরো বেশি টাকা ঢালতে হবে। তাহলে ফার্দার পাবলিক অফারিং যেটা হয় সেটাকে আমরা বলছি এফপিও। মানে কোম্পানি তখন কিন্তু রেজিস্টার্ড। তার মানে কোম্পানি যখন রেজিস্টার নয়, কোম্পানি যখন আসতে চাইছে মার্কেটে তখন ইনিশিয়ালি আসে আইপিও। বাট কোম্পানি একবার রেজিস্টার হয়ে গেল তারপরে ফার্দার যখন কোম্পানি যখন আ টাকা যখন পাবলিকের কাছ থেকে যখন চাই তখন আমরা তাকে বলি এফপিও। ওকে? তাহলে সেটাই হলো when a company first raise the money from the market by issuing the shares to the general public, the first time shares issue marks a company's entry to the public market. Okay? And then further public offering কি হয় না after IPO, when a company again wants to issue the share to the public, this allows already listed companies to raise the additional capital from the market. মানে আরো ক্যাপিটাল দরকার তখন, কিন্তু কোম্পানি তখন রেজিস্টার হয়ে গেছে। রাইট ইস্যু করা। আচ্ছা, রাইট ইস্যু মানে কি? কি বলছে আগে পড়ে নিই। When a company issue the shares to the existing stockholder in proportion to their holding of the shares, giving them the right to maintain their ownership percentage. মানে কি হয়? অনেক সময় কি হয় না, এটা একটা কোম্পানি, ঠিক আছে? এই কোম্পানিতে যখন ইনিশিয়ালি পাবলিক অফারিং এসছিল তখন আমরা ইনভেস্ট করেছিলাম অ্যান্ড আমরা তখন থেকে কোম্পানিটার মালিকানা কিন্তু আছে। মানে যখনই আমরা কোনো কোম্পানির শেয়ারে এনলিস্ট হয়ে যাই অ্যাজ আ পাবলিক তখনই আমরা কিন্তু সেখানে কিন্তু শেয়ার হোল্ডার। ওকে? আমাদেরও কিছু শেয়ার ওই কোম্পানিতে আছে। অ্যাকচুয়ালি আমরাও সেই কোম্পানির একজন ছোট, ছোট মালিক। ওকে? সো কি হয় না, যখন আ মানে রাইট ইস্যু কাকে বলছে? রাইট ইস্যু হচ্ছে যে আমার যে প্রপোর্শনটা আছে, ধরো আমি ওই কোম্পানি 0.002% ওন করে বসে আছি। অ্যাকচুয়ালি এই অ্যামাউন্টটাও প্রচুর। ঠিক আছে? তো 0.002% ওন করে বসে আছি। তো ওই প্রপোর্শনে কি হয় না আমাদেরকে ডিভিডেন্ড পে করে। ওকে? মানে ডিভিডেন্ড মানে লভ্যাংশ। ঠিক আছে? সরকার সেই কোম্পানিটা যে পরিমাণ প্রফিট তুললো সেই প্রফিটটা ওরা আবার আ এই ইনভেস্টরদেরকে আবার ফিরিয়ে দেয়। ওকে? সো এই প্রসেসটা হচ্ছে যে রাইট ইস্যু করা। ঠিক আছে? যে আমার যে রাইটটা আছে, আমার যতটা পরিমাণ আমার রাইট আছে সেই পরিমাণটা অনুযায়ী আমাকে আমার যে প্রফিট অ্যামাউন্ট, আমার যে ডিভিডেন্ড সেগুলো যাতে আমি পাই। তো সেটাকে বলছে রাইট ইস্যু করা। ওকে? অ্যান্ড প্রাইভেট প্লেসমেন্ট। তো যখন কোম্পানি ইস্যুস দ্য শেয়ার টু দ্য সিলেক্টেড পিপল হু আর নট এক্সিস্টিং শেয়ার হোল্ডার। মানে যেরকম ধরো কোম্পানি XYZ আজকে ঠিক করলো যে না ও আমার পার্টনার নয় কিন্তু আমি ওকে কিছু পরিমাণ দেবো। কেন? কেন দেবো? কারণ আমার মোটিভ হচ্ছে যে আমি ওকে কিছু দিলে ও আমার কোম্পানিতে এসে ইনভেস্ট করবে। ওকে? অ্যান্ড নো ডাউট এগুলো স্পেসিফিক কিছু পার্সনকেই দেওয়া হয় প্রাইভেট প্লেসমেন্ট। কেন দেওয়া হয়? কারণ তারা জানে যে এই মানুষটার পোটেনশিয়াল আছে। ঠিক আছে? মানুষ হোক কি কোনো এন্টিটি হোক, মানে এন্টিটি মানে কোনো একটা কোম্পানি হোক, তো সেগুলো হচ্ছে প্রাইভেট প্লেসমেন্ট। মানে রাইট ইস্যু তো আমার তো হকদার। কারণ হি ইজ দ্য ইনভেস্টর অফ মাই কোম্পানি। তাই জন্য আমার তো হক বানতা হ্যায় ইয়ে মেরা। ঠিক হ্যায়? তো এরকম একটা ব্যাপার আরকি। কিন্তু প্রাইভেট প্লেসমেন্ট হচ্ছে যে যাদের রাইট নেই তাদের ছাড়াও কিছু, কিছু প্রেফার্ড পিপল দেরকে চুজ করা হয় যাদেরকে কি করা হয় সেই কোম্পানির কিছু পরিমাণ শেয়ার দিয়ে দেওয়া হয়। কেন? ফর অ্যাট্রাক্ট দেম। ওকে? এইটাই হচ্ছে যে গোটা মেকানিজম। আচ্ছা, এইবার যেটা বললাম যে ডিম্যাট অ্যাকাউন্ট। আচ্ছা, ডিম্যাট অ্যাকাউন্ট আসে কোথা থেকে? ডিম্যাট অ্যাকাউন্ট কি? আগে কি করা হতো না, আগে যখন আমাদের স্টক কেনা বেচা হতো,
তখন আমরা কি করতাম জানো, পেন অ্যান্ড পেপারে আমরা লিখতাম, ঠিক আছে, ডিড বানাতাম যে এই মানুষটা এত সালে এত তারিখে এই কোম্পানির এতগুলি শেয়ার কিনলেন, ঠিক আছে, এইভাবে চলতো। তো প্রসেসটা অনেকটা বেশি কি বলো স্লো পেস ছিল, ঠিক আছে, কিন্তু মার্কেট মানে মানে মানি মার্কেট যেটা আমাদের যেটা স্টক মার্কেট আছে সেটা অত স্লো পেসে হলে কিন্তু চলবে না। ওকে, এটাকে একটু ফাস্ট প্রসেস হতে হবে। তো তার জন্য কি হচ্ছে যে অ্যাকাউন্টটাকে ডিমেটেরিয়ালাইজ করার একটা পরিকল্পনা নিয়ে আসা হলো। কি করা হলো? ডিমেটেরিয়ালাইজ করার চেষ্টা করা হলো, মানে কি ডিজিটালাইজ করার চেষ্টা করা হলো। ওকে, যে প্রত্যেকের একটা আলাদা আলাদা করে অ্যাকাউন্ট থাকবে, অ্যান্ড সেই অ্যাকাউন্টে ওরা যা কিছু করবে, কিনবে বেচবে যা কিছু করবে সব ওই অ্যাকাউন্টটাতে মানে যেন রেজিস্টার থাকে। ওকে, তো ফার্স্টকে আনা হয়, ফার্স্ট এটা নিয়ার অ্যাবাউট 1986-এ মনে হয় প্রথম আনা হয়। তারপর 1992-তে এনএসি 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 এই ডিম্যাট অ্যাকাউন্টটার প্রথম প্রচলন করে। প্রথম যখন ছিল তখন খালি এনএসির যে পোর্টালটা ছিল সেখানেই ডিম্যাট অ্যাকাউন্ট চলতো, পরে ওটাকে আবার বিএসসিতেও ইমপ্লিমেন্ট করা হয়। ঠিক আছে, তো আর্লি the share security were issued to the investor in the physical form to reduce the risk. Dematerialized account বা demat account were introduced where all types of shares in stored in a digital form. This is eliminate the problem of physical certificate, যেটা বললাম চুরি হওয়া, ডাকাতি হওয়া, ট্রান্সফার করে দেওয়া, ডিলে হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, এসবের কোনো চাপ নেই। আসবা আসবা যেটা আমি বললাম অ্যাপ্লিকেশন সাপোর্টেড বাই ব্লক অ্যামাউন্ট। এই যে বললাম যে কোনো একটা মানুষ যদি আজকে কোম্পানির আইপিওতে যদি টাকা লাগায়, তার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কিছু পরিমাণ টাকা ব্লক হয়ে যায়। কিছু পরিমাণ টাকা, যতটা সে আইপিওটা লাগিয়েছে, ধরো 20,000 টাকা, তো 20,000 টাকারই হচ্ছে যে কি অ্যামাউন্ট ব্লক হয়ে যায় না। এই 20,000 টাকাটা যদি যদি আইপিওতে যদি প্লেসমেন্টে পেয়ে যায়, মানে এই মানুষটির যদি ইনিশিয়াল পাবলিক অফারিংয়ে শেয়ার প্লেসমেন্ট হয়ে যায়, তাহলে কি হয়, এই ব্লকড অ্যামাউন্টটা তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়, অ্যান্ড সিমিলার অ্যামাউন্ট অফ শেয়ার ওই মানুষটাকে দিয়ে দেওয়া হয় ওই কোম্পানিটা। ওকে, তো এই ফেসিলিটিটাকে বলা হয় আসবা। আর যদি না হয় তাহলে ফ্রি করে দেওয়া হয়, আবার ব্যাক টু রিটার্ন টু দ্য অ্যাকাউন্ট করে দেওয়া হয়। তো অ্যাপ্লিকেশন সাপোর্টেড বাই ব্লক অ্যামাউন্ট সেবি টু ফেসিলিটেট দ্য অ্যাপ্লিকেশন প্রসেস অফ দ্য শেয়ার আন্ডার দিস সিস্টেম ইনভেস্টার authorize their bank to block their application money, যেটা বললাম, in their account rather than transferring it immediately. So if the investor is selected for the shares, the blocked amount is automatically debited and the shares are credited to their demat account. বোঝা যাচ্ছে? If not selected, the blocked amount is released, eliminating the need of the refund of the fund. আর কিছু নেই, ঠিক আছে, এটাই হচ্ছে আসবা। নাও স্টক এক্সচেঞ্জ, যেমন কি আমি বললাম দুটো আছে আমাদের স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বোর্ড অ্যান্ড বোম্বে স্টক এক্সচেঞ্জ। আচ্ছা, বোম্বে স্টক এক্সচেঞ্জ বোর্ড কিন্তু অনেকে বলে এনএসি আগে এসছে, না, এনএসি আগে আসেনি। ওকে, আগে এসছে বিএসসি। তো বিএসসি ইজ দ্য ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জ ইন আওয়ার কান্ট্রি, যেটা এসেছিল কিন্তু মনে রাখবে 1875, অ্যান্ড এনএসি কবে আসে 1992। তো দেখতে পাচ্ছ নিয়ার অ্যাবাউট 115 বছর পর আফটার এসছে কিন্তু এনএসি। তো বিএসসি ছিল বম্বে স্টক এক্সচেঞ্জ, যেটা এশিয়ার মধ্যে, খালি আমাদের ইন্ডিয়া না, এশিয়ার মধ্যে সব থেকে পুরনো। এবার কি হয়, এই যে বম্বে স্টক এক্সচেঞ্জ এর মধ্যে কিছু টপ টপ কোম্পানিজ আছে। ওকে, টপ কোম্পানিজ। তো সেই টপ কোম্পানিজগুলোকে নিয়ে অ্যাকচুয়ালি একটা একটা জোট বানানো হয়। ওকে, যেটাকে আমরা কি বলি, টপ 30 কোম্পানিজ নিয়ে এখানে বানানো হয় বলে এটাকে আমরা বলি বিএসসি 30। ওকে, অ্যান্ড সিমিলারলি যেটা এনএসির ক্ষেত্রে হয় সেটা হচ্ছে যে নিফটি। সো নিফটি হচ্ছে ইন্ডেক্স, তো নিফটি 50, এটা টোটাল 50টা কোম্পানি মিলে তৈরি করা হয়। ঠিক আছে, আচ্ছা, বিএসসি 30 এটাকে আমরা আজকের দিনে বলি সেন্সেক্স। আমরা বলি না সেন্সেক্স পড়ে গেছে, সেন্সেক্স উঠে গেছে। সো দিস ইজ বেসড আপন বম্বে স্টক এক্সচেঞ্জ। অ্যান্ড নিফটি ফিফটি ইজ বেসড অন এনএসি টপ 50 কোম্পানি। খালি নিফটি 50 নেই, ঠিক আছে, এছাড়াও আছে নিফটি 500 ইন্ডেক্স রয়েছে। ওকে, সো টপ 500 কোম্পানি কিরকম পারফরমেন্স করছে তার বেসিসে আমরা এখানে করি। সেন্সেক্স মানে সেন্সিটিভ ইন্ডেক্স। ওকে, সেন্সেক্স। সো বম্বে স্টক এক্সচেঞ্জ, এটা তো বলে দিলাম, ক্রিয়েটেড 30। সেন্সেক্স সার্ভ অ্যাজ দ্য ব্যারোমিটার অফ ইন্ডিয়ান ইকোনমি। খালি সেন্সেক্স না, ঠিক আছে, নিফটি ফিফটিও সেই সেম কাজ করছে। বেস ইয়ার হচ্ছে 1978 অ্যান্ড 79। সেন্সেক্স মানে যখন তৈরি করা হয়, বাট
বিএসসি এস্টাবলিশড হয় 1875-এ। ওকে, আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বললাম 1992-তে, অ্যান্ড সেবি এটাকে এক্সচেঞ্জ এর নাম দেয় 1993-তে। 1994-এ অপারেশন শুরু করা হয়। কে শুরু করে? এমজে ফেরওয়ানি। এগুলো হচ্ছে কি বলবো, স্ট্যাটিক কোশ্চেন্স। প্রাইমারি ইন্ডেক্স নিফটি 50, এছাড়াও বললাম অনেক কিছু আছে। আচ্ছা, এছাড়া এখানে একটা জিনিস থাকে নিফটি বি। নিফটি বিজ মানে কি? বিজ মানে হচ্ছে যে সিমিলার কাইন্ড অফ যে কোম্পানিগুলো থাকে। আচ্ছা, আ সেরকমই রেলওয়েজে যেরকম হচ্ছে রেলওয়ে বিজ রয়েছে। ওকে? তো রেলওয়ে বিজ মানে হচ্ছে রেলওয়ের যত কোম্পানি রয়েছে তারা একত্রিতভাবে একটা ইন্ডেক্স তৈরি করে। যেটাকে আমরা বলি রেলওয়ে বিজ। ওকে? তো রেলওয়ে বিজের মধ্যে রয়েছে ডিফারেন্ট কোম্পানি। আইআরএফসি রয়েছে, আরভিএনএল রয়েছে, ওকে? রেলটেল রয়েছে। দেন আরো কোম্পানি যেগুলো আ মানে আমাদের ইয়েতে রয়েছে, কি বলে, রেলওয়েতে রয়েছে। যেরকম আ আর বলতে গেলে ইরকন, ওকে? সো এরকম ডিফারেন্ট কোম্পানি রয়েছে। এর মধ্যে দুটো কোম্পানি হচ্ছে নবরত্ন স্ট্যাটাস পেয়েছে রিসেন্ট 25th অ্যান্ড 26th নবরত্ন অফ আওয়ার কান্ট্রি। তোমরা অ্যান্সার দিও, ঠিক আছে? যে কোম্পানি দুটো কি কি কোম্পানি। ওকে, এছাড়াও আরেকটা কোম্পানি হচ্ছে হাল। ওকে, যেটা হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, যেটা আমাদের হয়েছে মহারত্ন। ওকে, মহারত্ন কোম্পানি কারেন্টলি। তোমরা বলো যে এর এডিশনটা কত, মানে এটা কত নাম্বার কোম্পানি, এডিশন নয়, এটা কত নাম্বার কোম্পানি। ওকে, এটা আমাকে জানি। স্টক মার্কেট ফাংশন জানোই, বাইং অ্যান্ড সেলিং দ্য শেয়ার্স, ফেসিলিটেট দ্য প্রাইস, ওকে, এনেবল দ্য লিকুইডিটি। লিকুইডিটি মানে কি? যে আমাদের যাতে মার্কেটে যাতে টাকা আসে। লিকুইডিটির বাংলা মানে হচ্ছে যাতে টাকা আসে, ঠিক আছে? লিকুইডিটি বাড়া মানে লিকুইড মানি বাড়া। ওকে, মার্কেটে টাকা বেড়ে যাচ্ছে। অ্যান্ড লিকুইডিটি কমা মানে মার্কেটে যে টাকার ফ্লো রয়েছে সেটা কমে যাচ্ছে। ওকে, সার্ভস বোথ ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। দুটোই করে, তোমরা দেখেছো অনেক ইনস্টিটিউশনও করে যেখানে বাল্ক ডিল হয়। ওকে, যখন আমরা আগে দেখবো তখন আমরা আরো বুঝতে পারবো বাল্ক ডিল হয়। ওকে, কোম্পানি যখন কোনো কোম্পানি শেয়ার কেনে তারা বাল্কে ডিল করে। ওকে, মানে তারা হয়তো 2% শেয়ার কিনে নিল, সো এগুলো হচ্ছে বাল্ক ডিল। বিকজ ওই 2%-এর হয়তো ভ্যালুয়েশন হচ্ছে 1970 crore। ওকে, so this amount is not possible for any individual person to buy। ওকে, কোনো কোম্পানি কিনে। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে ডিপোজিটারি, যেটা বলছি ডিপোজিটারি রিসিপ্ট। ডিপোজিটারি রিসিপ্ট মানে হচ্ছে, ধরো আজকের দিনে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে ইন্ডিয়াতে। ওকে, অ্যান্ড আমি দেখছি যে ইন্ডিয়ার মার্কেট এখন হচ্ছে যে ডাউন চলছে। ওকে, আমার ইচ্ছা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি অ্যাট দ্য সেম টাইম যদি আমি দেখি যে ইউএস এর মার্কেট এখন কিন্তু আপ হচ্ছে। মানে কিছুদিন আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রেসিডেন্টের উইনিং ইলেকশনের পর মানে সেখানকার শেয়ার পুরো তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, ঠিক আছে? সেখানে একটা র্যাপিড গ্রোথ আসছে, সেখানে অ্যাপেল আছে, মেটা আছে, এক্স আছে, তো ডিফারেন্ট কোম্পানিজের গ্রোথ বহুত ভালো হচ্ছে। তাহলে আমি অ্যাজ অ্যান ইনভেস্টার আমি চাই যে ইন্ডিয়াতে ইনভেস্ট না করে আমি হয়তো আমেরিকান মার্কেটে গিয়ে ইনভেস্ট করবো, অ্যান্ড ফর দ্য সার্টেন টাইমে আমি প্রফিট বুক করে আবার বেরিয়ে যাবো মার্কেট থেকে, ঠিক আছে? তাহলে অ্যাট দ্যাট পয়েন্ট আমার মাথায় কি চলবে, যে আমাকে যে করেই হোক আমেরিকান ডিপোজিটারি যত স্টক আছে সেগুলোকে কিনতে হবে, মানে যেগুলো গ্রোথ করছে, অবভিয়াসলি যেগুলো গ্রোথ করছে না সেগুলো কিনে আমি কি করবো? তাহলে সেখানে বাই করতে গেলে আমি কি করব? সেখানে বাই করতে গেলে একটা প্ল্যাটফর্ম আছে। তো সেই প্ল্যাটফর্মটা, সেই যে ইনস্ট্রুমেন্টটা, এগুলোকে বলে এক একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, যার থ্রুতে আমরা মানি মার্কেট বা আমাদের স্টক মার্কেটে আমরা ডিল করতে পারি, সেগুলোকে বলে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। সো এডিআর হচ্ছে আমেরিকান ডিপোজিটারি, যেটা হচ্ছে যে ডলার বেসড। গ্লোবাল ডিপোজিটারি হচ্ছে ইউরো বেসড, মানে ইউরোপিয়ান কান্ট্রিজের জন্য। অ্যান্ড ইন্ডিয়া হচ্ছে যে রুপি বেস, আইডিআর। ওকে, তাহলে আমি কি করব? আমি এডিআরে আমাকে রেজিস্টার করব, অ্যান্ড তার থ্রুতে ইউএস মার্কেটে যত যত কোম্পানি আছে তার স্টকে আমি ইনভেস্ট করতে পারবো। যত কোম্পানি মানে আমি তো আর এট এ টাইম সব কোম্পানিতে পারবো না, বাট ইয়াস, যেটা আমার মনে হবে যে হ্যাঁ এই কোম্পানিতে, ধরো মনে করলাম যে না, যে অ্যাপেল কোম্পানিটা দারুণ গ্রোথ আসছে, মাইক্রো হয়তো সেমিকন্ডাক্টর বা হয়তো কোয়ান্টাম চিপে হয়তো বহুত উন্নতি করছে, তো আমি অ্যাপেলে ইনভেস্ট করে দেবো। সো আই হ্যাভ টু গো ফর দ্য এডিআর, রাইট? তাহলে এটা হচ্ছে আমার কথা, যে আমি যদি অ্যাজ অ্যান ইন্ডিয়ান ইনভেস্টার আমি যদি আমেরিকান মার্কেটের ভেতরে আমি যদি করতে চাই ইনভেস্ট ডলার বেসডে, তাহলে আমি করবো এডিআর। আর জিডিআর মানে কি? জিডিআর মানে হচ্ছে যে ইন্টারন্যাশনাল, বাট স্টিল দিস ইজ বেসড অন ইউরো। আদার দেন ইউএস যেসব ডিপোজিটারিগুলো আছে তাদেরকে আমরা বলি জিডিআর, গ্লোবাল কম্পিটিশন। ওকে, অ্যান্ড এর ডিপোজিটারি মেনলি হয় ইউরো, যেরকম যেরকম হচ্ছে যে এলএসি,
এলএসই মানে লন্ডন স্টক এক্সচেঞ্জ, ওকে। দেন ফ্রান্সের আছে, ঠিক আছে? মানে ডিফারেন্ট কোম্পানি, ডিফারেন্ট আর কি বলবো? দেশের যে ডিপোজিটারি আছে সেখানে আমি যদি করতে চাই, ওকে? তাহলে এগুলো করতে গেলে আমাকে তাহলে আলাদা, আলাদা ডিপোজিটারিতে না গিয়ে আমি জিডিআর এ গিয়ে আমাকে কি করব? এনলিস্ট করাবো। এবার বাইরের কোনো ধরো যদি কেউ বাইরের কোনো ইনভেস্টর চায় যে ইন্ডিয়ান কোম্পানিতে, সাপোজ আমি যেরকম আগে বললাম যে আইআরএফসি, তো আইআরএফসি তে যদি কেউ ইনভেস্ট করতে চায় তাহলে কি করবে? তাহলে তারা নিজেদেরকে আইডিআর এ হচ্ছে যে রেজিস্টার করাবে। আইডিআর হচ্ছে রুপি ডমিনেটেড, ঠিক আছে? তো রুপি যেহেতু ডিনোমিনেটেড, তো তাই জন্য কি হবে? ডোমেস্টিক ডিপোজিটারি সেবির সাথেই রেজিস্টার থাকবে, ওকে। অ্যান্ড তারা রুপিতেই ডিল করবে, যা 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 মানে গেন করবে, যা লস করবে সব রুপি ডিনোমিনেটেড হবে, ওকে। সো দিস ইজ কল্ড দ্য ডিপোজিটারি রিসিপ্টস। আচ্ছা, এইবার একটা ছোট্ট কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে মশালা বন্ডস, ওকে। ডিফারেন্ট টাইপস এর বন্ড ইস্যু হয়, তো এরকমই হচ্ছে যে মশালা বন্ডস, ওকে। তো মশালা বন্ডস হচ্ছে ইন্ডিয়ান একটা বন্ডস, যেটা হচ্ছে রুপি ডিনোমিনেশনের ওপর হচ্ছে যে তৈরি করা হয়। কি করা হয় না, বাইরের কোম্পানিরা এসে ইন্ডিয়ান যে কোম্পানি আছে সেখানে হচ্ছে যে টাকা দেবে, ওকে। ফাইন্যান্সিং করবে। টাকা দেওয়ার অর্থ হচ্ছে, আমাদের ফাইন্যান্সের কথা হচ্ছে ফাইন্যান্সিং করা, ওকে। সো ফাইন্যান্সিং করবে, বাট এখানে একটা টুইস্ট কি হচ্ছে না, ইন্ডিয়ান রুপিতে করবে। আমরা দেখেছি যে এখন যত গ্লোবাল ট্রেড হচ্ছে বা ইয়ে হচ্ছে সব কিছু হয় ডলারে হচ্ছে, বাট স্টিল এখানে কিছু হবে রুপিতে হবে, ওকে। রুপিতে হওয়ার জন্য কি হচ্ছে, এক হচ্ছে নামটা কেন মশালা বন্ড, কারণ ইন্ডিয়া ইজ ফেমাস ফর ইট মশালা, ওকে। সো জাস্ট স্পাইসেস, ইন্ডিয়া রিলেটেড টু স্পাইসেস, এটা বোঝানোর জন্য হচ্ছে যে নাম হয়েছে মশালা বন্ড। কত সালে ইন্ট্রোডিউস করা হয়? 2014। কে ইন্ট্রোডিউস করে? আইএফসি। এবার বলে আইএফসি কি? ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন। ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন কার আন্ডারে পড়ে? ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে পড়ে, ওকে, মনে রাখবে। ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে পড়ে কে? আইএফসি। ওয়ার্ল্ড ব্যাংকের এখন যে সিইও আছে তার নাম কি? তার নাম হচ্ছে অজয় বাঙ্গা। অজয় বাঙ্গা। ইনি হচ্ছেন ইন্ডিয়া ইউএস এর বংশোদ্ভূত, ঠিক আছে? মানে একজন ইন্ডিয়ান ইউএস সিটিজেন, অজয় বাঙ্গা। তিনি ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে আছে, এবং আমাদের ইন্ডিয়াতে যত ফিনান্সিং হয় সব ফাইন্যান্সিং কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের থ্রু হলে আইএফসির থ্রুতেই আছে। তো ফার্স্ট একটা কোশ্চেন আসতে পারে যে ফার্স্ট এই মশালা বন্ড এটা কোন কোন প্রাইভেট কোম্পানি ইস্যু করে, মানে কোন প্রাইভেট কোম্পানি নেয়? তো নাম হচ্ছে এইচডিএফসি ব্যাংক, ওকে। এইচডিএফসি প্রথম এমন একটা কোম্পানি যে আইএফসির কাছ থেকে হচ্ছে ফাইন্যান্সিং করেছিল, ওকে। সো তারপর কি হচ্ছে যে এবার কেন মশলা বন্ড করবে? ফার্স্ট হচ্ছে যে কারেন্সির রিস্ক থাকে না এখানে কোনো। কারেন্সির রিস্ক বলতে মানে আজকে যেমন রুপি ভার্সেস আমি যদি বলি ডলার, ঠিক আছে? দিনকে দিন রুপি হচ্ছে যে ডাউন হয়ে যাচ্ছে, ডলার স্ট্রং হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, যারা রুপিতে ইনভেস্ট করেছে তারা হয়তো লস খাচ্ছে, ঠিক আছে? কিন্তু মশালা বন্ড এরকম একটা প্রায়োরিটিস দেয়, এরকম একটা নিয়মে চলে যেখানে তুমি যে প্রাইসে বুক করেছো সেই প্রাইসেই স্টিক থাকবে। রুপি বা ডলারের সাথে সাথে ওর কারেন্সি চেঞ্জ হয়ে যাবে না। তার জন্য কি হয়, যারা ইনভেস্টর থাকে তাদের কোনো লস হয় না, মানে সেই লসের ভয়টা থাকে না যে রুপি বা ডলারের কারেন্সি এক্সচেঞ্জে চেঞ্জ হয়ে গেলে আমার ভ্যালুয়েশনে চেঞ্জ হবে কিনা। সেকেন্ড হচ্ছে কি না, এর পারপাস যে ইন্ডিয়ান কোম্পানির ওপর যে বাইরের ইনভেস্টররা তাদের একটা বিশ্বাস আছে, ভরসা আছে, তাই জন্য কি করছে, ইন্ডিয়ান মার্কেটে এসে তারা টাকা দিচ্ছে, ঠিক আছে? কোম্পানিটাকে রান করার জন্য, কোম্পানিটা গ্রো করার জন্য। তার মানে পারপাসফুল ইন্ডিয়ার পক্ষেও এটা, ওকে। অ্যান্ড থার্ড হচ্ছে কি না, যখনই বাইরে থেকে কেউ ইনভেস্ট করছে তাদের ট্যাক্স এক্সেমশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? কারণ মশালা বন্ডে যদি কেউ কোনো কোম্পানি যদি টাকা দেয় বা ফাইন্যান্সিং করে, তাহলে সেই গোটা টাকাটা কি হয়ে যায়, ট্যাক্স এক্সেম্পট হয়ে যায়, ওকে। তাহলে এই কিছু পারপাস থাকে যেটা মানে দুটো ক্ষেত্রেই হেল্প করে। এক, ইন্ডিয়ান কোম্পানিদেরকেও হেল্প করছে, দুই, যারা বাইরে থেকে এসে ফাইন্যান্সিং করছে আইএফসি তাদের ক্ষেত্রেও হচ্ছে। আর লো ইন্টারেস্ট থাকে, মানে ইন্টারেস্ট রেট হচ্ছে প্রায় 1% কি 2% হচ্ছে ইন্টারেস্ট রেট থাকে। সো ভেরি 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 মাচ লো, ওকে। তাহলে মশালা বন্ড represent an innovative financial instrument that allow the Indian companies to access the international capital, বললাম না বাইরে থেকে ক্যাপিটাল এনে ইনফিউজ করছে, while mitigating the foreign exchange risk। এই যে রুপি ভার্সেস ডলার, এই রিস্কটাকে মিটিগেট করছে, কমিয়ে দিচ্ছে। বাই ডিনোমিনেটিং দিস bonds in rupees, India's issuers protect themselves from currency fluctuation while offering international investor exposure। এক্সপোজারটা মেইন, যে বিদেশের মার্কেটে আমাদের ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান কারেন্সি, ইন্ডিয়ান কোম্পানির যে এক্সপোজার, তার যে ব্যাপ্তি
সেটাকে ছড়িয়ে দেওয়ার জন্য অ্যাকচুয়ালি মশালা বন্ডটা তৈরি করা হয়। ওকে, সো ইয়েস, দিস ইজ দ্য এন্ড অফ টুডে। ঠিক আছে, তোমাদের ভালো লাগলে তোমরা দেখো, শেয়ার করো। ওকে, অ্যান্ড স্টিক টু দিস। আরও ক্যাপিটাল মার্কেট নিয়ে আরও ভিডিও আসতে চলেছে। থ্যাংক ইউ।